अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? আমি মার্কেটে, বাড়ি আসছি। কেন? আসার কোনো দরকার নেই, আমি তোমাকে তালাক দিচ্ছি। তালাক, তালাক, তালাক। কোনো কথা হবে না ভাইজান, মানে পুরো চমৎকার করে দিয়েছ। আজ আপনি বলেই দিলেন, ভালো করেছেন। এখন কেন বোঝ নিয়ে ঘুরে বেড়াবেন? ভালো করেছেন, ফেলে দিয়েছেন। বাস এবার আপনি একটা কাজ করুন, আমার বোনের সাথে বিয়ে করে নিন। আমি যখন বলেছি যে আপনার বোনের সঙ্গে আমি নিকাহ করব, তখন নিশ্চয়ই করব। একটু ধৈর্য ধরুন মিয়া। মা কি হয়েছে বলো না। নাজিন, নাজিন দাঁড়াও। আমি দাঁড়াতে বলেছি। নাজিন দাঁড়াও। আমি তোমাকে তালাক দিয়ে দিয়েছি নাজিন। এবার এই বাড়িতে তোমার জন্য আর কোনো জায়গা নেই। বেরো এখান থেকে। ব্যাস 3 বার শুধু তালাক বলে দিলেই হয়ে গেল তালাক? সারা জীবন খেটে মরলাম, তোমার এই এত বড় বাড়িটাকে এতদিন সামলালাম, আর এখন 3 বার তালাক বলেই তুমি আমাকে তোমার জীবন থেকে দূরে সরাতে চাইছো? এটা তো আমি কিছুতেই মানব না। মানি না আমি এই তালাক। তোমার যা করার তুমি করে নাও। এই চল। নাজি, নাজি, নাজি আমার কথা শোনো। নাজি, নাজিন দরজা খোলো। না না, নাজিন বাইরে বেরো। এই বাড়ি থেকে আমার ডেড বডি শুধু বেরোবে। ঠিক আছে, এবার তোমাদের এখান থেকে জানাজাই বেরোবে। এসো বৌমা, এটাই তোমার বাড়ি। বেগম, আজ থেকে এই বাড়ি তোমার, আর এটা এবার থেকে তুমিই সামলাবে। এ কি, তুমি আবার নিকাহ করলে? আর দ্বিতীয় নিকাহ করার জন্য তুমি আমার গয়নাগুলোই চুরি করলে? লজ্জা করলো না তোমার? লজ্জা তোমার পাওয়া উচিত। তালাক দেওয়ার পরেও এখানে পড়ে রয়েছো। তালাক কিন্তু এখনো হয়নি আমাদের, আর আমি তালাক দেবও না, এটা তুমি বুঝে নাও। আর তুমি চুরি করা গয়না পড়তে তোমার একটুও লজ্জা করলো না? আরে তুমি কি করছোটা কি? ছাড়ো। এই গয়নাগুলো আমি আমার নিকাতে পেয়েছি। এগুলো কোথা থেকে এসেছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু এগুলো এখন আমার। খবরদার যদি হাত দিয়েছেন তাহলে। বেগম, আমি চলো ভেতরে, ওর সঙ্গে কথা বলার দরকার নেই। আল্লাহ, সর্বনাশ হয়ে গেল আমার, সর্বনাশ হয়ে গেল।
তুমি তো বেশ সুন্দরী। আরে কি হয়েছে, এত রাগ কিসের জন্য? রাগ করবো না তো আর কি করব? আশরাফ ভাই তো বলেছিল তোমার নাকি প্রথম বউয়ের সঙ্গে তালাক হয়ে গেছে। তালাক তো দিয়ে দিয়েছিলাম বেগম, কিন্তু ও কিছুতেই মানতেই রাজি হচ্ছে না। এই বাড়িতে জানি না কেন জোর করে বসে রয়েছে। তাহলে বাইরে ছুঁড়ে ফেলে দাও, কারণ ও যতদিন এখানে থাকবে আমি তোমাকে আমার কাছে আসতে দেব না। যেদিন ও এই বাড়ি থেকে বেরিয়ে যাবে সেদিন তুমি আমার ঘরে আবার আসবে। আজকের দিনে তো এরকম কথা বললো না। আমি না বলে দিয়েছি তো। ঠিক আছে বেগম, আমি ওকে এক্ষুনি বাইরে বার করছি। নাজিন, হয়ে গেছে তোমার নাটক, শেষ হয়ে গেছে। চলো এবার, চলো এখান থেকে। মাকে ছেড়ে দাও, এরকম করো না বাবা। বেরো, বাবা বেরো বলছি। বেরিয়ে যাও এখান থেকে এক্ষুনি। দাঁড়িয়ে রয়েছো কেন? আরে নাজিন! কি হচ্ছে কি? নাজিন, কোথায় যাচ্ছ তুমি? বাড়ি থেকে বের করতে চাইছো তো? সে সুযোগ তুমি পাবেই না। এসব এসব কি করছো নাজিন? মা এরকম করো না মা। ও মরে গেলে জেলে যাব আমরা। এসব কি করছো তুমি? আরে আটকাও নাজিন, কে? নাজিন সরো, পাগল হয়ে গেছো নাকি? নিজে তো মরবেই, আমাদেরকেও মারবে। শুধু নাটক করবে। ওই বাড়িটা আমাদের জন্য নরক আম্মা। মেরে ফেলবে আমাকেও আর আমার মেয়েটাকেও। শুধু খোঁটা দেওয়ার কথা হলে আমি সহ্য করতাম, আর এখন তো আবার নিকাহ করেছে, আমার গায়ে কেরোসিন ঢেলেছে, আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। আর আমার সব রাগ আমি মেয়েটার ওপর দেখাই। এটাই তো সমাজের নিয়ম। মেয়ে হওয়া আর মেয়ের জন্ম দেওয়া দুটোই দোষে রে। তোর মেয়েকে মানুষ কর যেমন আমি তোকে করেছি। আর মেয়েদের আসল জায়গা তার শ্বশুর বাড়ি। যদি তোর আব্বু জানতে পারে তোরা থানা পুলিশ করছিস, উনি কিন্তু খুব রাগ করবেন। আর একটা কথা মনে রাখিস, একজন মেয়ের সঠিক সম্মান সমাজে তখনই হয় যখন তার মৃতদেহ তার শ্বশুর বাড়ি থেকে বেরোয়, যেখানে তার বিয়ে হয়েছে। ঠিক আছে আম্মা, ওই বাড়ি থেকে এবার আমার মৃতদেহই বেরোবে। ধৈর্য ধর, সাহস রাখ, সব ঠিক হবে। তোর মেয়েকে মানুষের মতো মানুষ করে তোল। ওকেও তো জীবন কাটাতে হবে, ওকে শেখা কিছু, ওকে ভালো বউ হতে শেখা, ওকেও তো সব কিছু ভুগতে হবে। আর হ্যাঁ, তোর বাবা আসার সময় হয়ে গেছে। ভালোই হবে যে তোরা দুজন এখন বাড়ি যা। চল। এই মহিলা তো বাড়ি থেকে বেরোনোর নামই নিচ্ছে না। কোথায় ফেসে গেছি আমি? তুমি তো বলেছিলে ওনার প্রথম স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেছে। দেখো, আমি সতীন নিয়ে ঘর করতে পারবো না, ব্যাস। আরে আমি ওর থেকে টাকা নিয়েছি,
ফিরে তাকাতে পারবো না। আর এই যে গয়না পরে আছো না তুমি, এটাও ফেরত দিতে হবে। আরে তুমি বুদ্ধিমানি, কোনো বুদ্ধি লাগাও। আরে তুমি সৎ বউকে ছাড়ো, ব্যাস তুমি নবাব সাহেবের পরিবারকে একটা বাচ্চা দিয়ে দাও, ব্যাস তারপরে দেখবে এই সব কিছু তোমার। ওই সৎ বউকে না চাকরের মতো রাখো। আরে ফ্রিয়ে চাকর পাওয়া যাচ্ছে, কাজ করা ওকে দিয়ে, হাঁপিয়ে একদিন পালিয়ে যাবে। আরে সব কিছু তোমার হবে, মজা করো। শোনো, বাসনগুলো ধুয়ে দিও। সারাদিন বসে থাকা ছাড়া আর তো কোনো কাজ করো না। যদি একটু কাজকর্ম করো তাহলে হাতে মরচে পড়বে না তোমার। এমনিতেও ওজন বেড়ে যাচ্ছে, সেই জন্যই হয়তো কোনো ছেলে সন্তানের জন্ম দিতে পারো না। সেটা তো তোমার জন্য ভালোই হয়েছে। এই প্রাসাদে বসে বসে ফ্রিতে খাবার খেতে পাচ্ছ তুমি। একটা কাজ করো, তুমিও একটু কাজকর্ম করো। দেখো আবার এমন যেন না হয় যে আমার মতো তোমারও ওজন বেড়ে গেল। পরিবারের কোনো উত্তরাধিকারী দিতে না পারলে তোমাকেও কিন্তু এ বাড়ি থেকে দূরে সরিয়ে দেবে। দেখো, ছেলের জন্ম তো আমিই দেব, আর সেটা খুব তাড়াতাড়ি দেব। কিন্তু তুমি নিজের কথা ভাবো, এমন না হয় যে তুমি শুধু এ বাড়িতে কাজের লোক হয়ে থেকে যাও। কারণ একবার যদি আমি ছেলে জন্ম দিয়ে দিই, তাহলে এই বাড়িতে তোমাকে খোঁটা দেওয়ার লোকের অভাব নেই। কিন্তু সেই জন্য আমার কথা শোনো আর বাপের বাড়ি চলে যাও। আমি আমার স্বামীকে বলে দেবো যাতে উনি তোমাদের দুজনকে প্রত্যেক মাসের খরচা দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এক ছাদের নিচে বাস করা সত্ত্বেও তোমার নবাব আমাকে কখনোই কিছু দেয়নি। বাড়ি ছেড়ে দিলে তখন তো আর কোনো কথাই নেই। এই বাড়ি থেকে আমার মেয়ের অধিকার না নিয়ে আমি কোথাও যাব না। আমি আমার মেয়ের বিয়ের জন্য যেসব গয়না বানিয়েছি সেসব, আর ওর সারা জীবনের খরচা, এসব না পাওয়া পর্যন্ত তোমাদের আমি কিছুতেই ছাড়ব না। আমি নবাব সাহেবকে ছেলে দিতে না পারলেও ওর সাথে নিকাহ হয়েছে আমার। ওর প্রথম বেগম আমি। আর আমার মেয়ে, সেও কিন্তু নবাব সাহেবেরই সন্তান। সম্পত্তির ভাগ তো ওকে দিতেই হবে। সব সম্পত্তি তোমাকে একা ভোগ করতে আমি দেব না। আর যদি তা না হয় না, এই বাড়িতে তোমাদের চোখের সামনে আমার মেয়ের সাথে সাথে আমি নিজেকেও শেষ করে ফেলবো। বুঝেছো? তাহলে ঠিক আছে, দেখো এই বাড়িতে দুটো ভাতের জন্য কি কষ্ট করাই আমি তোমাকে দিয়ে। আমার বেগম আর আমার ছেলের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি আম্মিকে বলে দিয়েছি, যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে ওনাকে বলে দিও। নজর তো অনেকেই দিতে পারে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি আমার ছেলের গায়ে আঁচও লাগতে দেব না। এখনো কিন্তু ছেলে জন্মায়নি। হয়ে যাবে। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোলাম। আচ্ছা, দাঁড়াও। কি লুকিয়ে রেখেছো ওখানে? কি লুকোনো আছে এখানে বলো? কি করছো তুমি? ছাড়ো। টাকা চুরি করেছো? চুরি করিনি, আমার আম্মির থেকে এনেছি মেয়ের স্কুল ফিজের জন্য। দাও টাকাটা। আগে এখানে থাকার আর খাওয়ার খরচা দাও, পরে ভেবো নিজের মেয়ের পড়াশোনার ব্যাপারে। আর পড়েও কি করে নেবে? তোমার মতো লোকের বাড়িতে কাজই তো করতে হবে ওকেও। অভ্যেস করে নাও। দেখো, এভাবে দেখার কি আছে? গর্ভবতী আমি, খিদে পায় আমার। কিন্তু আমার মেয়ে এখনো কিছু খায়নি। তুমি রান্নাঘরে এই খাবারটুকুই ছিল। তো কি করব আমি? একটা দিন যদি মা মেয়ে না খাও তাহলে মরে যাবে না।
মা খিদে পেয়েছে, খেতে দাও না। মা খিদে পেয়েছে, মা মা। আরে নেই খাবার। মা খুব জোরে খিদে পেয়েছে। এই রাখ, এবার কি চুরি করবি নাকি তুই? তোদের দুটোকে ধরে বাড়ি থেকে বের করে দেব। চুরি করবি? চুরি করবি? হ্যাঁ, তুই জন্মানোর সময় মরে গেলি না কেন? আজ তোর গলা টিপে আমি নিজে তোকে মেরে ফেলবো। তুই মরে গেলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আউট আউট। আদা দেখ, তোর পা কিন্তু লাইনে ছিল। আমার পা তো লাইন টাচই করেনি। দেখ আদা, সবসময়ের মতন চিটিং করবি না কিন্তু। কি বলছিস? চিটিং করি আমি? দেখ আদা, আমি কিন্তু তোর মাকে কমপ্লেন করব। মাকে কি কমপ্লেন করবি? পা ভেঙে দেব তোর আমি। গিয়ে নিজের মাকে দেখাস। তোদের সাথে খেলাই উচিত হয়নি আমার। যাই আমি। কুমার, দেখো স্যার, এই আইডি কার্ডটা পেলাম। ম্যাম, টাচ করবেন না। দেখুন ম্যাডাম, এটা মার্ডার কেস। যেই করে থাকুক তাকে আমরা ছাড়বো না। আপনি নিজেকে সামলান। ফোন করে দেখো। ইন্সপেক্টর বাবু, আপনি? মার্ডার কেসের ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলবার রয়েছে। ইন্সপেক্টর বাবু, আমরা খেতে বসেছিলাম। আবার খেয়ে নেবেন? সে তো পালিয়ে যাচ্ছে না। কোথায় ছিলেন আপনি? আমি কিছু জানি না ইন্সপেক্টর। আমি শহরে ছিলামই না। একটা কাজে আমি শহরের বাইরে গেছিলাম। প্রায় আপনি বাইরে থাকেন। আগের বার আপনি যেন কোথায় ছিলেন? দোকানে, তাই না? আর এবার আপনি শহরের বাইরে। দেখুন না ইন্সপেক্টর, আমার তো মনে হয় ওই মেরেছে ওর মেয়েকে। সারাক্ষণ মারতো বেচারি মেয়েটাকে। আর একদিন তো বাড়াবাড়ি করেছে। তুই জন্মানোর সময় মরে গেলি না কেন? আমার সব সমস্যা শেষ হয়ে যাবে। ও একদম ঠিক কথা বলছে। ম্যাডাম নাজনীন, আপনাকে আমাদের সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে। আচ্ছা, আপনি বলুন এসব কি করে হলো? আমার মেয়েটাকে মেরে ফেললো সাহেব। ওই নিষ্ঠুর মানুষগুলো কখনো ওকে ভালোবাসতেই পারেনি। ভালোবাসার কাঙাল ছিল মেয়েটা। ঠিকই বলেছে ওরা। আমি মারতাম, খুব মারতাম আমার মেয়েকে, যাতে শ্বশুর বাড়ি যাওয়ার আগে অভ্যাস হয়ে যায়। ভালোই হয়েছে যে ও চলে গেছে, নাহলে ওকেও সারা জীবন ধরে এভাবে খোঁটা শুনতে হতো। স্যার, আমি ওকে মারতাম ঠিকই, কিন্তু খুব ভালোবাসতাম। আমি মন থেকে ওকে আগলে রাখতে চাইতাম, কিন্তু এটা বোঝাতে পারিনি। শক্ত থাকতাম ওর কাছে আমি, যাতে আমার মেয়েও আমার মতো শক্ত হয়। আর কাঁদিস না মা, কারো থালা থেকে এভাবে খাবার তুলতে নেই।
সেই জন্য আমি তোকে মেরেছি। দেখ আমি তোর জন্য কি বানিয়ে এনেছি, স্যুপ। তুই খুব ভালোবাসিস তো? হ্যাঁ মা। খা। না 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 মা, খাস না। তোর মাকে তুই ক্ষমা করে দে। ইয়ে আল্লাহ, এটা আমি কি করতে যাচ্ছিলাম। আমি তো নিজে হাতে ওকে বিষও খাওয়াতে পারিনি, কিন্তু ওরা বলছে যে আমি নাকি আমার নিজের মেয়ের গলা কেটে দিয়েছি। খুব ভালোবাসতাম আমি ওকে। মানুষের জীবনে বাঁচার জন্য আসলে কি প্রয়োজন হয়? খাদ্য, বস্ত্র আর বাসস্থান। কিন্তু বাসস্থান বাড়ি তখনই হয় যখন ওখানে থাকা মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী হয়, আপনার কাছের হয়। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আজ আমি আপনাদের পরিচয় করাবো একজন দুঃখিত স্ত্রী এবং বাধ্য মায়ের সঙ্গে। নাজদিন যখন বিয়ে করে রাজার বাড়িতে এলো তখন সে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু সময়ের খাতায় লেখা ছিল অন্য কিছু। নাজদিন একটা ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছিল, কিন্তু সে এটা জানতেই পারেনি যে রাজার উত্তরাধিকার হিসেবে একজন ছেলে চাই, মেয়ে নয়। রাজা আর তার মা জুবেদা মিলে নাজদিনের সঙ্গে সঙ্গে তার ফুটফুটে মেয়ে আদার জীবনও কঠিন করে দিয়েছিল। নাজদিনকে অসুবিধায় ফেলার জন্য রাজা তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল, কিন্তু নাজদিনের সাহসটা দেখুন। সে সাহসের সঙ্গে স্বামীর দেওয়া ডিভোর্সের মুখোমুখি হতে পেরেছিল। নাজদিনের বেঁচে থাকা এবার আরো দুঃসহ হয়ে গেছিল। দেখবার এটাই, সে কি নিজেকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে। আসুন দেখা যাক। আরে আপনি ধৈর্য রাখুন, ভগবানের কৃপাতে ছেলেই হবে। ব্যাস আপনি মিষ্টির জোগাড় করুন। কি হয়েছে? আপনাদের মেয়ে হয়েছে। কি মেয়ে হয়েছে আপনাদের? ভাইজান ধৈর্য রাখুন, প্রথম মেয়ে হয়েছে, এরপরে ছেলেই হবে। তুমি প্রতিবেশীর কাছে খোঁজ নাও, সত্যি কি সে শহরের বাইরে ছিল কি না। যদিও শহরের বাইরেই থাকে, তাহলে এই খুনটা কে করলো? কারণ নাজনীন তো করতেই পারে না, আমি ওনার চোখ দেখে বুঝেছি। কিন্তু স্যার ফ্রাস্ট্রেশনও তো ছিল। ও জানতো যে মেয়েটাকে এর পরে আরো অনেক অত্যাচার সহ্য করতে হবে, সেজন্যই হয়তো বিষ খাইয়ে দিত। ও এই ব্যাপার। যে বিষ খাওয়াতে পারেনি সে গলা কি করে কাটবে? এটা নিশ্চয়ই ওর কাজ হবে। মনে আছে ও এখানে একবার এসেছিল। কে জানে সকালবেলা কোথায় চলে গেল। স্কুল থেকে একদিনও যদি সোজা বাড়ি আসে। আজ আমি পাই ওকে, ভালো করে বোঝাবো মজা। আরে লাস্ট টাইম আমরাও তো করেছিলাম, কিন্তু আমি তোকে দিতে চাই না। আমি আরো খেলতে চাই। আমার এটা ভীষণ পছন্দের। এরকম করে না কি? এই আদা, আজ ওকে উচিত শিক্ষা দেব। আমার জিনিস। আরে দে আদা, 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 এই আদা। আহ, আর অ্যাসিড আপনার গায়ে লাগলো না, এটা কিরকম ব্যাপার? আমি আগেই বুঝতে পেরে সরে গিয়েছিলাম, না হলে এতক্ষণে আমিও পুড়ে একেবারে ঝলসে যেতাম। আপনার কথা শুনে এটা মনে হচ্ছে যে, আচ্ছা আপনি কি জানেন এই কাজটা কে করেছে? আমার স্বামী এসব করিয়েছে। ওই আমায় ভয় দেখাতে চায়, যাতে আমি আমার মেয়েকে নিয়ে
ওদের জীবন থেকে সরে যাই। তার মানে এটা দাঁড়ালো যে স্কুটিতে আপনার স্বামী ছিল? না না না, অন্য কাউকে পাঠিয়েছিল, কিন্তু ওই পাঠিয়েছিল। কুমার। হ্যাঁ স্যার। ওনার হাজবেন্ডকে নিয়ে এসো। ম্যাডাম, আপনি আপনার ঠিকানাটা ওকে দিয়ে দিন। হ্যাঁ স্যার। আমি কি করেছি ইন্সপেক্টর বাবু? কোনো কারণ ছাড়া আপনি আমাকে এখানে আনতে পারেন না। আপনি জানেন আমি কে? বড় বাড়ির মালিক আমি। আপনি এভাবে আমাকে অপমান করতে পারেন না ইন্সপেক্টর বাবু। এখানকার নবাব আমি। নবাব সাহেব, আপনাকে দোষী সাব্যস্ত করার কোনো ইচ্ছে নেই আমার। কয়েকটা কথা জানবার ছিল আপনার থেকে, সেই জন্যই কষ্ট দিলাম। ওনাকে তো আপনি নিশ্চয়ই চেনেন। আপনার বেগম। ওনার অভিযোগ এটাই যে আপনি ওনার উপর অ্যাসিড ছুড়িয়েছেন। ও তো যা মুখে আসে তাই বলে স্যার। ওর মনের মধ্যে বসে গেছে যে আমরা নাকি ওকে মারতে চাই। মনে যা আসে তাই বলতে থাকে। আর এটা, এই সবজিগুলো অ্যাসিডে পুড়ে গেছে, এটা তো মন গড়া নয়। আর ওনার আরো অভিযোগ রয়েছে, উনি আপনাকে আপনার উত্তরাধিকারী দিতে পারেনি, সেই জন্য আপনি ওনাকে আর আপনার মেয়েকে আপনার জীবন থেকে সরাতে চাইছেন। অভিযোগ তো আছে ইন্সপেক্টর বাবু। এত বড় বাড়ির একমাত্র বংশধর আমি। আমার পরে কে সামলাবে এসব বাড়ি, এসব সম্পত্তি? ইন্সপেক্টর বাবু, এর মানে তো এটা নয় যে আমি আমার নিজের মেয়ে আর বউকে কাউকে মারতে পাঠাবো। আর যদি ওদের সঙ্গে এরকম কিছু হয়ে থাকে তাহলে এতে আমার কোনো হাত নেই। আমি আমার কাজে ব্যস্ত থাকি। আপনি জিজ্ঞেস করতে পারেন কাউকে। ইন্সপেক্টর বাবু, আমাকে ডেকে এভাবে অপমান করার থেকে আপনি ভালো করে তল্লাশি করতে পারেন তো কোনটা সত্যি। আমার বেগমকে জিজ্ঞেস করতে পারেন। জিজ্ঞেস করুন ওনাকে, উনি নিশ্চয়ই মুখ তো দেখেছেন। ইন্সপেক্টর বাবু, আমার সময় নষ্ট করবেন না। আপনি নবাব সাহেব আমাকে আমার কাজটা শেখাবেন না। আমি খুব ভালো করে জানি আমার কাজ কিভাবে করতে হবে। আপনার এই চিন্তাটা আপনি আপনার নিজের মধ্যেই রেখে দিন। আর এমনিতেও কি ছেলে আর মেয়ে, আরে এ যুগে মেয়েরা কত কিছুই না করছে। কোথায় কোথায় তারা চলে যাচ্ছে। মেয়েকে যদি ভালো শিক্ষায় শিক্ষিত করা যায়, তাকে ভালো সংস্কার দেওয়া যায়, তাহলে আমার মনে হয় না যে আপনার ছেলের দরকার হবে। মেয়েরা যত উঁচুতেই উঠে যাক না কেন, বংশ রক্ষা একমাত্র ছেলেরাই করে। আর এটা আমাদের ব্যক্তিগত বিষয়। আপনি এতে ইন্টারফেয়ার না করলেই ভালো হবে। আর আপনি কার কথা শুনছেন বলুন তো? এই মহিলাদের তো খুব ভালো করে চেনেন আপনি। এদের ধারণা এদের শহররা নাকি এদেরকে বিরক্ত করতেই ব্যস্ত থাকে। পান থেকে চুন না খসতেই নিজেদের শহরের ওপর সোজা আঙুল তুলতে শুরু করে। আর আপনিও, আপনারা পুলিশের লোকেরা ওদের কথা শুনে গলে যান। তাহলে আর কার দিকে আঙুল তুলবো? আর কার ওপর দোষ দেব? ইন্সপেক্টর, এ আর এর আম্মি সব সময় আমায় খোঁটা দিত মেয়ে জন্মেছে বলে। এরা তো শুধু দিন গুনছিল যে কবে আমি ওর জীবন থেকে চলে যাই আর ও আবার একটা নিকাহ করতে পারে, যেন দ্বিতীয় বউ এসে ওকে সত্যিই ছেলে দেবে। সারা জীবন তোমার আর তোমার মায়ের দাসীগিরি করে গেলাম আমি, আর আজ তার এই পরিণাম পেলাম। ম্যাডাম নাজনীন, আপনি একদম চিন্তা করবেন না। যেই আপনার সঙ্গে এই কাজটা করে থাকুক, তাকে ঠিক ধরে ফেলবো আমরা। ততদিনই এরা আমাকে মেরেই ফেলবে। না না, আপনি একদম ভাববেন না। কেউ ছুতেও পারবে না আপনাকে। নবাব সাহেব, একটা কথা মনে রাখবেন, যতদিন এই মামলা সলভ না হয়ে যায়, নাজনীন ম্যাডামের কিচ্ছু যেন না হয়। না হলে পুরো দায়িত্বটা কিন্তু আপনার হবে, বুঝতে পারলেন? তখন জিজ্ঞাসা করবার জন্য নয়, সোজা ভেতরে ঢুকিয়ে দেব, জেলের হাওয়া খাইয়ে দেব। এমনিতেও তো আপনাকে দেখে শিক্ষিতই মনে হয়। আইনের ব্যাপার তো জানেনই। আমাদের ভারতবর্ষে মেয়েদের উপর যে অত্যাচার হয়
তার জন্য খুব শক্ত আইন আছে। আপনাকে অ্যারেস্ট করবার জন্য আমার ওয়ারেন্টের দরকার হবে না। এই জন্য আপনি যদি ঝামেলা না চান, নিজের সম্মান বাঁচিয়ে রাখতে চান, ম্যাডামের যেন কিচ্ছু না হয়। আপনার জ্ঞান দেওয়া হয়ে গেলে এবার আমি যেতে পারি? আপাতত আপনি যেতে পারেন। আরে ওকে ফিরিয়ে আনলি কেন? ওখানেই ছেড়ে আসতিস। অলক্ষণে একটা, চলে যেত ওর বাপের বাড়ি। জবে থেকে এই বাড়িতে এসেছে কিছুই ভালো হচ্ছে না। অলক্ষণেও আমার ছেলেকে থানায় নিয়ে গিয়ে ঢোকালো, আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিল। কি চাস তুই? নিজের স্বামীকে জেলে ঢোকাতে চাস? স্বামী যদি এইরকম হয় না আম্মি, তাহলে পুলিশ আসবেই আসবে। দুটো লাঠির বাড়ি পড়লে না তোমার মাথা ঠিক হয়ে যেত। ফুলের মতো আমার মেয়েটা, তার কাছ থেকে মুক্তি পেতে চাও তুমি? আরে আল্লাহকে তোমরা ভয় পাও কি না? নিজের বেগমকে মারার চেষ্টা করছিলে তুমি। আল্লাহর কাছে কি মুখ দেখাবে বলো তুমি? আমার ছেলেকে কি বলছিস? অভিশপ্ত এই বাড়িতে ঢুকিয়েছিস তুই, মেয়ের জন্ম দিয়ে। এবারে ছাড় আমার ছেলেকে, ওকে দ্বিতীয় বিয়ে করতে দে, এই বাড়ির উত্তরাধিকারকে আসতে দে। একটা বিবিকেই তো আপনার ছেলে সামলাতে পারে না আম্মি, আর একটাকে কি করে সামলাবে? আর আল্লাহর কি মহিমা, আপনি নিজেও একজন মহিলা, অন্তত সেই জন্য আমার জায়গাটা বুঝুন। আর যদি আপনার পরিবারের অমঙ্গলের কথা বলেন, সেসব কিন্তু আমার জন্য হয়নি। আপনার পরিবারে আগে থেকেই অমঙ্গল হয়েছিল। কে জানে কতজন মরেছে আর মারা হয়েছে আপনাদের এই প্রাসাদে সম্পত্তির জন্য। কোনো না কোনো মায়ের দীর্ঘশ্বাস নিশ্চয়ই পড়েছে। কোনো উত্তরাধিকার জন্মাবে না আপনাদের এই পরিবারে। আর সবাই জানে আপনাদের এই প্রাসাদের ইতিহাস। কে আপনার ছেলের কাছে নিজের মেয়েকে দেবে বলুন? আগে তুই বেরো। আমার ছেলের দ্বিতীয় বিয়ের জন্য পাত্রী আমরাই খুঁজে নেব। অ্যাসিড থেকে তো বেঁচে গেছিস, কিন্তু আমি ছাড়বো না তোকে। বেরো। আর যদি বাড়াবাড়ি করেছেন না আপনি, তাহলে আমি ছাড়বো না আপনাকে আর আপনার ছেলেকে, দুজনকে। একবার কিন্তু আমি থানা পুলিশ করেছি, দ্বিতীয়বার যদি আমাকে যেতে হয় না, তাহলে মা ছেলে দুজনকেই আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। একদম গায়ে হাত দেবেন না এরপর থেকে আমার। আগে তুই বেরো এখান থেকে। আমি ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, আমি ছেড়ে দাও ওকে। কি করছো কি তুমি? ওর সঙ্গে কেন কথা বলছো? জেলে পাঠিয়ে ছাড়বে আমাকে। তুমি তোমার রুমে যাও প্লিজ। একে তো মেয়ের জন্ম দিয়েছিস, তার উপর আমাদের ঘরে চেপে বসে আছিস। তুই যদি মরে যেতিস ভালো হতো। কোথায় ছিলি তুই?
সারা দিন টোটো করে ঘুরে বেড়ানো। মা, আমার জল তেষ্টা পেয়েছে। তোর খিদে তেষ্টা একদিন আমি সব শেষ করে দেব। সারা দিন তোর জন্য আব্বু আর দাদির কাছে গালাগাল শুনতে হয়। কোথায় গিয়েছিলি? তোর আব্বু আর দাদির অত্যাচার কি কম হয়েছিল নাকি আমার জন্য, যে তুইও আমাকে জ্বালাতন করা শুরু করেছিস? আর যদি খাবার আর জলে হাত দিয়েছিস না, তোর হাত পা ভেঙে রেখে দেবো আমি, বুঝেছিস? বেরো যা। ধর, খাবারটা খেয়ে নে, খেয়ে নে এবার। আম্মি মারলে কেউ এত রাগ করে না। এনে খেয়ে নে। আমরা মেয়েদের যাত্রে, তাই বকুনি, গালাগালি, মার যাই জুটুক সব সহ্য করতে হবে, কিন্তু খাবার সব সময় খাবি, না হলে খালি পেটে মরে যাবি। আমাদের মেয়েদের কেউ মানাতে আসে না। আল্লাহ আমাদের সৃষ্টি করেন সহ্য করার জন্য, তাই অভ্যাস করে নে, শিখে নেই সব। আমার মেয়ের খুনিকে আমি ছাড়বো না। মিয়া, তোমার বোনও তো মেয়েরই জন্ম দিল, কি লাভ হলো আমার দ্বিতীয় বিয়ে করে? কি করব? প্রথম মেয়েটাকে তো মেরে ফেললাম, দ্বিতীয়টাকেও মেরে দেবো ভাইজান। $10,000। গতবার 4টে বোতল দিয়েছিলাম, এবার 8টা বোতল দেব আশরাফ, কিন্তু খেয়াল রাখবে এইবার পুলিশের নজর আমাদের ওপর, কেউ যেন কিচ্ছু টের না পায়। আসুন। ইন্সপেক্টর, আপনি? হ্যাঁ, এবার আসল দোষীকে অ্যারেস্ট করতে এসেছি আমরা। সঠিক অপরাধী? কথা কম। অপরাধী শুধু এরা নয় ইন্সপেক্টর, অপরাধী তো আমরা সবাই, যে নিজেরা মেয়েদের লড়ার বদলে সহ্য করতে শেখাই। আমরা সবাই যখন নিজেরাই মহিলা হয়েও অন্য মহিলাদের কষ্ট বুঝতে পারি না, তাদের উপর আরো অত্যাচার করি। অপরাধী আমরাও ইন্সপেক্টর, হ্যাঁ অপরাধী আমরাও। আমার হাতও লাল আমার মেয়ের রক্তে, অপরাধী তো আমিও।
আমাকে ক্ষমা করে দাও দিদি। যখন আমি জানতে পারলাম এ তোমার আদাকে মেরে ফেলেছে আর এখন আমার মেয়েটাকেও মেরে ফেলতে চায়, আমি তখনই বুঝে গেছিলাম যে এই লোকটা মানুষ নয়, শয়তান। নিজের মিথ্যে অহংকার বাঁচানোর জন্য সবকিছু করতে পারে। সেই জন্য আমি পুলিশ ইন্সপেক্টরকে খবর দিই। দিদি, আমি তোমার মেয়েটাকে তো বাঁচাতে পারলাম না, কিন্তু হয়তো এই বাচ্চাটা তোমার একটু কষ্ট কম করতে পারবে। কুমার, আমার সোনা, দুর্ভাগ্য, বড়দের অশিক্ষা একটা বাচ্চা মেয়েকে শেষ অবধি মেরে ফেললো। এটা মাঝে মধ্যেই দেখা যায়। মেয়েরাই মেয়েদের আসল শত্রু হয়, কখনো পণের নাম করে তো কখনো উত্তরাধিকার সূত্রে। মিসবাহ আর জুবেদার নাজদিন আর তার মেয়ের উপর অন্যায় করার সময় একটুও মায়া হয়নি। তারা একবারও ভাবেনি যে এও একটা মেয়ে যার উপর তারা খারাপভাবে অত্যাচার করছে। এরকম মেয়েদের চোখ তখনই খোলে যখন এই ধরনের দোষে তারা নিজেরা দুষ্ট হয়। ততদিনে অনেক দেরি হয়ে যায়। আদাকে নিজের উত্তরাধিকার না মেনে জুবেদা ওই বাচ্চা মেয়েটাকে জীবন্ত অবস্থায় হত্যা করেছিল। আবার অন্যদিকে মিসবাহ এটা চেয়েছিল যে সে আদাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে, কিন্তু সে এটা করতে পারেনি, আর একটা বাচ্চা মেয়ের জীবন চলে গিয়েছিল। নাজদিনকেও যখন রাজা ডিভোর্স দিয়েছিল তখন তারও রাজার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করা উচিত ছিল। সে চাইলে সে সময় পুলিশের কাছে যেতেই পারত। আজকাল আমাদের আইনি ব্যবস্থায় এই ধরনের মহিলারা তাড়াতাড়ি প্রতিকার পায়। আজকালকার দিনে ছেলে হোক বা মেয়ে, যদি তাকে একদম ঠিকঠাক মানুষ করা যায় তাহলে এরকম প্রচুর উদাহরণ আছে যখন মেয়েরা তার মা বাবার মুখ উজ্জ্বল করেছে। আবার এমনও হয়েছে যেখানে ছেলেরা তার বংশমর্যাদায় কালি লাগিয়েছে। এরই সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনা নিয়ে। হিংসার বিরুদ্ধে করুন সঠিক প্রতিবাদ। ক্রাইম অ্যালার্ট, ভয় নয়, जॉय करो। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।